Hi, my name is Subodip Koyal. I am a biology teacher. আমার বাড়ি ডায়মন্ড হারবার। আমার ইউটিউব চ্যানেল লার্নি এই চ্যানেলে আইসিএসসি ক্লাস 8-এর একটা চ্যাপ্টার আজ স্টার্ট করছি। চ্যাপ্টারের নাম হলো ইকোসিস্টেম। ফার্স্ট লাইনে কি লেখা হয়েছে না, দ্য সাম টোটাল অফ অর্গানিজমস এনভায়রনমেন্ট অ্যান্ড দেয়ার ইন্টারাকশন বিটুইন দেম ইজ কল্ড ইকোসিস্টেম। তাহলে ইকোসিস্টেম মানে হলো এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা আমার রুম, চারপাশে প্ল্যান্টস আছে, অক্সিজেন, সয়েল, এই সব কিছু একে অপরের উপর ইন্টারঅ্যাক্ট করছে। আমি একটা লিভিং অর্গানিজম, তার মানে আমার অক্সিজেন লাগবে, অক্সিজেনটা নিলাম। আমার খাবার লাগবে, তাহলে ফুডটা আমরা প্ল্যান্ট থেকে পেলাম। এই যে ওভারঅল সবাই একে অপরের উপর যে ডিপেন্ডেবল, এই নিয়ে যে পুরো সিস্টেমটা, তাকেই বলা হচ্ছে কি ইকোসিস্টেম। তাই কি লেখা হয়েছে, দ্য সাম টোটাল অফ অর্গানিজমস, মানে যত অর্গানিজমস পৃথিবীতে আছে, এনভায়রনমেন্ট অ্যান্ড দেয়ার ইন্টারাকশন, এবং তাদের যে ইন্টারাকশন বিটুইন দেম ইজ কল্ড ইকোসিস্টেম। তাই লিভিং হোক, নন লিভিং হোক, সেটা যাই হোক, একে অপরের উপরে যে আমরা ডিপেন্ডেবল এবং একে অপরের সাথে যে ইন্টারাকশন করে, সেই ব্যাপারটাকেই বলা হচ্ছে আমাদের ইকোসিস্টেম, মানে যে সিস্টেমের মধ্যে এই জিনিসটা হচ্ছে। তো যদি বলা হয় কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, তাহলে কম্পোনেন্ট কি কি নিয়ে আমাদের ইকোসিস্টেম ফর্ম করছে? এক, বায়োটিক কম্পোনেন্ট, আর একটা হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট। বায়োটিক কম্পোনেন্ট ইট ইনক্লুডস অল কাইন্ডস অফ অর্গানিজম, প্ল্যান্ট, অ্যানিমেল, মাইক্রো অর্গানিজম, এগুলো সকলেই লিভিং, তার কারণ কি এটা বায়োটিক কম্পোনেন্ট। আর কি অ্যাবায়োটিক কম্পোনেন্ট, দিস কম্পোনেন্টস আর নন লিভিং। এর আন্ডারে দুটো, ক্লাইমেটিক ফ্যাক্টর, ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ক্লাইমেটিক ফ্যাক্টর লাইট, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড। আর ইনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে এয়ার, সয়েল, ওয়াটার। তাহলে বোঝাই যাচ্ছে আমরা একটা যে লিভিং অর্গানিজম, আমাদের লাইট দরকার, টেম্পারেচার দরকার, হিউমিডিটি বাতাসে আছে, উইন্ড, আবার এয়ার, সয়েল, ওয়াটারও দরকার। সয়েল হয়তো ডিরেক্ট আমাদের ওইভাবে দরকার নেই, কিন্তু সয়েল থেকেই তো প্ল্যান্ট কি নিউট্রিশন নিয়ে ফুড প্রোডাকশন করে, সেটাই আমরা খাই। তাহলে এটাই হচ্ছে পুরো কম্পোনেন্ট বায়োটিক, অ্যাবায়োটিক। এবারে যদি আমরা বায়োটিক কম্পোনেন্ট দেখি, তার আন্ডারে কে কে আছে? প্ল্যান্ট, অ্যানিমেল, মাইক্রো অর্গানিজমস। এর মধ্যে প্ল্যান্টকে বলা হচ্ছে প্রোডিউসার্স, মানে যারা খাবার তৈরি করতে পারে, মানে ফটোসিনথেসিস করে ফুড প্রোডাকশন করতে পারে প্ল্যান্ট, তাই এরা হলো প্রোডিউসার। অ্যানিমেল, আমরা প্ল্যান্টের উপর ডিপেন্ডেবল, তাই আমরা কনজিউমার। আবার কোনো একটা অর্গানিজম যখন মারা যায়, তখন তাকে কি করতে হবে? ডিকম্পোজ করতে হবে, তাকে ব্রেকডাউন করে মাটিতে মিশিয়ে দিতে হবে। তাদের জন্য কারা আছে? মাইক্রো অর্গানিজম, এদেরকে বলা হয় রিডিউসার। তাহলে এই স্লাইডে আমরা কি দেখলাম, যে কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, তার মধ্যে যেটা আমাদের বায়োটিক কম্পোনেন্ট, সেটা একটা ইন্ট্রোডাকশন দেখলাম, যে প্ল্যান্ট প্রোডিউসার, যেহেতু খাবার প্রোডাকশন করতে পারে, অ্যানিমেলস কনজিউমার, আর মাইক্রো অর্গানিজমস এর হচ্ছে রিডিউসার। নেক্সট স্লাইডে আমরা এগুলো সব ডিটেলসে স্টাডি করব। এই স্লাইডে আমরা প্রোডিউসার অ্যান্ড কনজিউমারকে ডিটেলসে স্টাডি করব। বলছে প্রোডিউসার্স দে ম্যানুফ্যাকচার দেয়ার ওন ফুড, যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, যেমন অটোট্রপস। এক্সাম্পল, গ্রিন প্ল্যান্টস, ট্রিজ অ্যান্ড গ্রাসেস। 6CO2 plus 12H2O, সানলাইট, ক্লোরোফিল, C6H12O6 plus 6H2O plus 6O2। এই যে ইকুয়েশনটা দেয়া আছে, এটা ফটোসিনথেসিসের ইকুয়েশন। যেহেতু প্ল্যান্টরা নিজের খাবার ফর্ম করতে পারে, তাই এদেরকে বলা হয়েছিল অটোট্রপস। কিভাবে ফর্ম করছে না, ফটোসিনথেসিস করে। নেচার থেকে কার্বন ডাই অক্সাইড আসছে, রুট ওয়াটারটাকে অ্যাবজর্ব করেছে উইথ দ্য হেল্প অফ সানলাইট, যেখান থেকে এনার্জিটাকে ট্র্যাপ করা হবে। আর প্ল্যান্টে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল না থাকলে তো ফটোসিনথেসিস হবে না। তাহলে 6CO2 plus 12H2O সেখান থেকে ফর্ম করলো C6H12O6, যেটাকে বলছি আমরা গ্লুকোজ। 6H2O plus 6O2, O2 আবার নেচারে রিলিজ করে গেল, তার মানে প্ল্যান্ট কার্বন ডাই অক্সাইডটাকে নেয়, অক্সিজেনকে রিলিজ করে, সেই অক্সিজেন আমরা ইউজ করি। তাহলে এই যে গ্লুকোজ ফর্ম করলো, তার মানে কি সে নিজের খাবার নিজে ফর্ম করতে পারে, এটাকে বলা হচ্ছে অটোট্রপস। এবারে এই যে আমাদের কনজিউমার আছে, কনজিউমার কিন্তু কখনোই নিজের খাবার নিজে ফর্ম করতে পারে না, তাই এদেরকে বলা হয় হেটেরোট্রপ। দিস অর্গানিজমস আর আনএবল টু সিনথেসিস ফুড, দে ডিপেন্ডস অন প্রোডিউসার্স ফর দেয়ার নিউট্রিশন। তাহলে কনজিউমার যারা হয়, তারা প্রোডিউসারের উপর ডিপেন্ড করে। আবার কে কাকে খাবে তার উপরে বেস করে এই তিনটে ডিফারেন্ট টাইপস আছে: প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারসিয়ারি কনজিউমার। যারা প্রাইমারি কনজিউমার, তারা ডিরেক্ট প্ল্যান্ট পার্ট এবং প্ল্যান্টকে খেয়ে নিচ্ছে,
these organisms eat the plant or plant parts and are called herbivores. তার মানে যারা প্রাইমারি কনজিউমার তারা ডিরেক্ট প্ল্যান্টকে খাচ্ছে বলে এদেরকে বলা হচ্ছে হার্বিভোরস। এক্সাম্পল র্যাবিট, ডিয়ার এন্ড র্যাট। এবার হচ্ছে সেকেন্ডারি কনজিউমার, তাহলে এর আন্ডারে যে অর্গানিজম গুলো আছে তারা কিন্তু ডিরেক্ট প্ল্যান্টকে খাচ্ছে না, এরা খাচ্ছে কাকে? প্রাইমারি কনজিউমার মানে হার্বিভোরসদের। ঠিক আছে, তাহলে অলসো কল্ড কার্নিভোরস, দে ফিড অন হার্বিভোরস। এক্সাম্পল দিস ইনক্লুড লিজার্ড, স্নেক, টাইগার, উলফ। এদের আরেকটা নাম কি? প্রাইমারি কার্নিভোর, যারা প্রাইমারি লেভেলে হার্বিভোরদেরকে খেয়ে নিল, প্রাইমারি কার্নিভোর। এবারে দেখে নেব টার্সিয়ারি কনজিউমার, দিস আর অলসো কল্ড কার্নিভোরস হুইচ ফিড অন সেকেন্ডারি কনজিউমার। তাহলে যারা সেকেন্ডারি কনজিউমারদেরকে খাচ্ছে তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি কার্নিভোরস। বলছে দিস আর অলসো কল্ড কার্নিভোরস, এরাও ওয়ান টাইপ অফ কার্নিভোরস, যারা কার্নিভোরদেরই খাচ্ছে। কোন কার্নিভোর? প্রাইমারি কার্নিভোর বা সেকেন্ডারি কনজিউমার, হুইচ ফিড অন সেকেন্ডারি কনজিউমার। এক্সাম্পল এটা তো একভাবে দেওয়া সম্ভব নয়, একটা যদি আমরা ফুড চেনকে ড্র করি তাহলে বোঝা যাবে। প্ল্যান্ট হলো প্রডিউসার, প্ল্যান্টকে খেলো কে? র্যাট, র্যাট হলো প্রাইমারি কনজিউমার। তাই প্রাইমারি কনজিউমার মানে কি? প্রাইমারি কনজিউমার মানে এটা হার্বিভোরস। র্যাটকে খেলো স্নেক, এরা সেকেন্ডারি কনজিউমার। সেকেন্ডারি কনজিউমার মানে কি? প্রাইমারি কার্নিভোর। স্নেককে খেলো পিকক, পিকক হচ্ছে টার্সিয়ারি কনজিউমার, যেটা আমরা দেখলাম টার্সিয়ারি কনজিউমার। পিকক কাকে খাচ্ছে? স্নেককে খাচ্ছে, তার মানে পিকক সেকেন্ডারি কনজিউমারকে খেয়ে ফেলছে, তাই এদেরকে বলা হচ্ছে টার্সিয়ারি কনজিউমার। এর আরেকটা নাম হচ্ছে সেকেন্ডারি কার্নিভোর। তাহলে এই স্লাইডে আমরা প্রোডিউসার আর কনজিউমারটা একটু দেখে নিলাম। নেক্সট স্লাইডে আমরা ডিকম্পোজার সম্পর্কে দেখব। এই স্লাইডে আমরা দেখে নেব রিডিউসার বা ডিকম্পোজার। বলছে রিডিউসার্স, দিস হেটারোট্রপস অলসো কল্ড স্যাপ্রোট্রপস ফিড অন ডেড অ্যান্ড ডিকেইং অর্গানিক ম্যাটার। মানে কোনো একটা জিনিস যদি মরে যায়, সেটা অ্যানিমেল হতে পারে, প্ল্যান্ট হতে পারে, তাদেরকে ডিকম্পোজ করে কারা? তারা হলো রিডিউসার্স। দে ব্রেক ডাউন কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ডস, অ্যাবজর্ব সাম অফ দ্য প্রোডাক্টস অ্যান্ড রিলিজ রিমেনিং নিউট্রিয়েন্টস ইনটু দ্য এনভায়রনমেন্ট। ওরা যখন কোনো একটা ডেড অর্গানিজমকে ডিকম্পোজ করলো, তার খুব কম পরিমাণ ওরা অ্যাকসেপ্ট করে ফর ফুড, বাকিটা কি করে? আমাদের নেচারে ফিরিয়ে দেয়। এবার এদেরকে বলা হচ্ছে স্যাপ্রোট্রপস। স্যাপ্রোট্রপস কারা? যারা ডেড অর্গানিজম থেকে নিউট্রিশন নেয়, তাদের কি বলা হয়? স্যাপ্রোট্রপস। এক্সাম্পল ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি। এবারে বলছে এটা হয়ে গেল আমাদের বায়োটিক কম্পোনেন্টের রিডিউসার্স পর্যন্ত হয়ে গেল। এবারে যদি আমরা একটা ফুড চেন দেখি যে কে কাকে খাবে এবং কিভাবে একটা চেন ফর্ম করছে আমাদের এনভায়রনমেন্টে, এটাই হচ্ছে সেই চেন, ফুড চেন। দিস সিকোয়েন্স অফ অর্গানিজমস হুইচ রিপিটেড ইটিং অ্যান্ড বিইং ইটেন ইজ নোন অ্যাজ ফুড চেন। তাহলে কি বলছে? কোনো একটা অর্গানিজম সে কাউকে না কাউকে খাবে, তাকে আবার অন্য কেউ একজন খাবে, এর ফলে যে চেন ফর্ম করছে তাকে বলছে ফুড চেন। ইচ চেন ইজ মেড আপ অফ সার্টেন লেভেলস, দ্য বেসিক ফিচার্স অফ হুইচ আর সেম। ইচ লেভেল ইজ টার্মড অ্যাজ ট্রপিক লেভেল। অ্যাজ ফর এক্সাম্পল, একটা প্ল্যান্টকে খেলো কে? গ্রাসহপার। তাহলে গ্রাসহপার কি? হার্বিভোরস। প্ল্যান্ট কি? প্রোডিউসার। প্ল্যান্ট হচ্ছে একটা ট্রপিক লেভেল, গ্রাসহপার হচ্ছে একটা ট্রপিক লেভেল। আবার গ্রাসহপারকে খেলো কে? স্নেক, স্নেক আরেকটা ট্রপিক লেভেল। স্নেককে খেলো ফ্রগ, ফ্রগ আরেকটা ট্রপিক লেভেল। তো কে কাকে খাবে তার উপর বেস করে ট্রপিক লেভেলগুলো আছে। যেমন ফার্স্ট ট্রপিক লেভেল প্ল্যান্টস, প্রোডিউসার। সেকেন্ড ট্রপিক লেভেল হার্বিভোরস, যারা প্ল্যান্টকে খেয়েছে। থার্ড ট্রপিক লেভেল প্রাইমারি কার্নিভোরস, যারা হার্বিভোরদেরকে খায়। ফোর্থ ট্রপিক লেভেল সেকেন্ডারি কার্নিভোর, যারা প্রাইমারি কার্নিভোরদেরকে খায়। এরপরে আরেকটা আছে ফিফথ ট্রপিক লেভেল, সেটা খুব কম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তখন হবে ফাইনাল কার্নিভোর, যারা সেকেন্ডারি কার্নিভোরদেরকে খায়। এবারে এই যে আমাদের পুরো পার্ট পার্ট করে দেওয়া হলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা হচ্ছে ফুড চেনের এক একটা লেভেলকে বোঝাচ্ছে, এটাকে বলা হচ্ছে ট্রপিক লেভেল। এই পর্যন্ত দেখে নাও। নেক্সট স্লাইডে আমরা পিরামিডের সাহায্যে এই ট্রপিক লেভেলগুলো একবার দেখে নেব আর বেশ কিছু এক্সাম্পল দেখে নেব যে কিভাবে ফুড চেনগুলো আছে। এই স্লাইডে আমরা একটা ফুড চেনকে ডিটেলসে স্টাডি করব। তাহলে এটা একটা ফুড চেন। গ্রিন প্ল্যান্টকে কে খেলো? গ্রাসহপার।
গ্রাসহপারকে ফ্রগ, ফ্রগকে স্নেক, স্নেককে ইগল। তাহলে একের পর 1 2 3 4 5, তাই টোটাল এখানে ট্রপিক লেভেল আছে 5। তাহলে গ্রিন প্ল্যান্ট ট্রপিক লেভেল 1, গ্রাসহপার ট্রপিক লেভেল 2, ফ্রগ ট্রপিক লেভেল 3, স্নেক ট্রপিক লেভেল 4, আর যেটা ফাইনালি আছে ট্রপিক লেভেল 5। তাহলে যত উপরের দিকে থাকবে ট্রপিক লেভেল কি হচ্ছে, বাড়ছে, কিন্তু এনার্জি কমছে। সব থেকে বেশি এনার্জি আছে গ্রিন প্ল্যান্টের কাছে। গ্রিন প্ল্যান্টের পরে যদি কারোর কাছে এনার্জি থাকে সেটা গ্রাসহপার, গ্রাসহপারের পরে ফ্রগ, ফ্রগের পরে স্নেক, স্নেকের পর ইগল। ঠিক আছে, তাহলে এনার্জি ধীরে ধীরে কি কমতে থাকে। ট্রপিক লেভেল থেকে যখন নেক্সট ট্রপিক লেভেলে যাবে অনলি 10% এনার্জি ট্রান্সফার করে। মানে গ্রিন প্ল্যান্টের কাছে যতটা এনার্জি আছে সেখান থেকে 10% যাবে গ্রাসহপারের কাছে, গ্রাসহপারে যতটা এনার্জি আছে সেখান থেকে 10% যাবে ফ্রগের কাছে, ফ্রগে যতটা এনার্জি আছে যখন ফ্রগকে খাবে স্নেক সে পাবে 10% এনার্জি, এবং স্নেক থেকে যখন ইগলে যাবে তখন আরো 10%। মানে যত ট্রপিক লেভেল বাড়ছে তত এনার্জি কিন্তু কমে যাচ্ছে। এবারে এদের স্পেশাল নাম আছে, যেটা আগের স্লাইডে আমরা দেখছিলাম। গ্রিন প্ল্যান্টকে বলা হয় প্রডিউসার, গ্রাসহপার যাকে বলা হচ্ছে হার্বিভোর, সে আরেকটা নাম হচ্ছে প্রাইমারি কনজিউমার, ফ্রগ প্রাইমারি কার্নিভোর বা সেকেন্ডারি কনজিউমার, স্নেক সেকেন্ডারি কার্নিভোর টার্সিয়ারি কনজিউমার, ইগল টপ কার্নিভোর বা কোয়াটারনারি কনজিউমার। তো এটা হলো একটা ফুড চেন, কে কাকে খাবে। কয়েকটা এক্সাম্পল যদি দেখে নিই, রাইস ম্যান খেলো, গ্রাসকে র্যাবিট, র্যাবিটকে ফক্স খেলো, গ্রাস গ্রাসহপার, সেখান থেকে লিজার্ড, ফাইনালি ক্রো। তাহলে এই যে রাইস, গ্রাস এগুলো সব কি প্রডিউসার, বাকি যারা আছে সবাই হলো আমাদের কনজিউমার। তাহলে কনজিউমারের টাইপ গুলো আমরা দেখে নিলাম। তাহলে এই স্লাইডে আমরা একটা ফুড চেনকে ভাগ ভাগ করে দেখে নিলাম কার কি নাম আর ট্রপিক লেভেলটা কি, আর এনার্জি কোন ট্রপিক লেভেলে বেশি থাকে। যদি কোশ্চেন আসে, যেটা ফার্স্ট ট্রপিক লেভেল সেখানে এনার্জি সবসময় বেশি থাকবে, সেকেন্ডে যখন যাবে এর 10% এ পাবে, সেকেন্ড থেকে থার্ডে যখন যাবে সেকেন্ডের 10% থার্ড পাবে, থার্ড থেকে যখন ফোরে যাবে ফোরে 10% ফিফথে যাবে, এইভাবে এনার্জি যত উপরের দিকে যাবে কমতে থাকে। তো এই স্লাইডটা দেখে নাও, নেক্সট টপিকগুলো আমরা দেখে নেব। এই স্লাইডে আমরা দেখে নেব ফুড ওয়েভ। অ্যাকচুয়ালি আমাদের নেচারে যেটাকে আমরা ফুড চেন বলছি সেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল নয়, প্র্যাকটিক্যাল হচ্ছে ফুড ওয়েভ। এই ডায়াগ্রামটা আমরা দেখলে বলে দেবো যে কেন ফুড চেনের থেকে ফুড ওয়েভটা বেশি অ্যাকসেপ্টেবল। ফুড ওয়েভ কি বলছে, ফুড ওয়েভ ইজ এ নেটওয়ার্ক অফ ইন্টারকানেক্টিং ফুড চেন ইন এ ন্যাচারাল কমিউনিটি অফ ডিফারেন্ট অর্গানিজম। ইন্টারকানেক্টিং ফুড চেনস মানে কি, একটা চেন আরেকটা চেনের উপর কি হবে, কানেক্ট হয়ে আছে। অ্যাকচুয়ালি বলতে চাইছি আমাদের যে প্ল্যান্ট আছে, অ্যাজ ফর এক্সাম্পল এই যে প্ল্যান্ট, প্ল্যান্টকে খেলো র্যাট, র্যাটকে খেলো আউল। কেন, প্ল্যান্টকে বিটেল খেতে পারে না, পারে তো, তাহলে প্ল্যান্টকে খেলো বিটেল, বিটেলকে খেলে আউল। আবার প্ল্যান্টকে খেলো র্যাবিট, র্যাবিটকে খেলে আউল। প্ল্যান্টকে খেলো র্যাবিট, র্যাবিটকে খেলো ইগল। প্ল্যান্টকে গ্রাসহপার, গ্রাসহপারকে র্যাবিট, র্যাবিটকে খেলো ইগল। এরকমও হতে পারতো প্ল্যান্টকে খেলো গ্রাসহপার, গ্রাসহপারকে র্যাবিট, র্যাবিটকে খেলো আউল। কে কাকে খাবে সেটা ওইভাবে তো কনস্ট্যান্ট না, যে যাকে ইচ্ছা খেতে পারে যদি সেটা তার ফুড হয়। সেই কারণে কখনোই নেচারে ফুড চেন কিন্তু আমাদের হওয়া সম্ভব নয়। ফুড চেনটা কি, এটা একটা থিওরিটিক্যাল ব্যাপার যে কে কাকে খাবে, কিন্তু আমাদের নেচারে যেটা বেশি অ্যাকসেপ্টেবল সেটা হচ্ছে ফুড ওয়েভ। মানে কে কাকে খাবে সেটা কখনোই ওইভাবে সেট করা নেই যে ওকেই খেতে হবে। যেমন এই যদি আমরা ডায়াগ্রামটা দেখি, এই ছোট্ট একটা ডায়াগ্রাম থেকে এতগুলো ফুড চেন বেরিয়েছে যেটা ইন্টারকানেক্টিং হয়ে ফুড ওয়েভ ফর্ম করেছে। প্ল্যান্ট খেয়ে গেল র্যাট, র্যাট খেয়ে গেল আউল, সেই প্ল্যান্ট থেকে র্যাবিট, র্যাবিট থেকে ইগল, প্ল্যান্ট থেকে গ্রাসহপার, গ্রাসহপার থেকে র্যাবিট, র্যাবিট থেকে ইগল বা র্যাবিট থেকে আউল, প্ল্যান্ট কে খেলো বিটেল, বিটেল কে খেলো আউল। তার মানে প্ল্যান্ট থেকে পুরোপুরি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, তার মানে প্ল্যান্ট অ্যাকচুয়ালি প্রডিউসার, বাকি যারা আছে তারা সবাই কি, তারা হচ্ছে কনজিউমার। এবারে কে কাকে কনজিউম করবে, প্ল্যান্টকে র্যাটও খেতে পারে, বিটেল খেতে পারে, র্যাবিট খেতে পারে, গ্রাসহপার খেতে পারে, ইভেন আমরা হিউম্যান আমরাও খেতে পারি। আমরা যে শাকসবজি ভেজিটেবলস গেছে তো প্ল্যান্টকে ডিরেক্ট খাচ্ছি। তাহলে আবার এই র্যাটকে আউলও খেতে পারে, আমরা এই জায়গা থেকে এইভাবেও টানতে পারতাম, র্যাটকে ইগলও খেতে পারে, যেটা এখানে আর দিন। তার মানে বলতে চাইছি কে কাকে খাবে সেটা সম্পূর্ণ তার নিজের ওপর ডিপেন্ড করছে, যে ইগলও র্যাটকে খেতে পারে আবার আউলও র্যাটকে খেতে পারে। এরম কোনো কনস্ট্যান্ট ব্যাপার নয় যে একে ওই খাবে ওকে সেই খাবে। সেই কারণে ফুড চেনটা সেটা হচ্ছে থিওরিটিক্যাল। ফুড চেনগুলো যখন ইন্টার কানেক্টিং হয়ে একসাথে কাজ করছে তাকে বলা হচ্ছে ফুড ওয়েভ।
ফুড ওয়েবটাই অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল, যে কে কাকে খাবে সেটা একে অপরের উপর ডিপেন্ডেবল। এটাই হলো আমাদের ফুড ওয়েব। আরেকবার বলে দিচ্ছি, ফুড ওয়েব ইজ এ নেটওয়ার্ক অফ ইন্টারকানেক্টিং ফুড চেইনস ইন এ ন্যাচারাল কমিউনিটি অফ ডিফারেন্ট অর্গানিজম। তাহলে অনেক রকমের ফুড চেন একসাথে কাজ করছে, তখন সেটাকে বলা হচ্ছে ফুড ওয়েব। এবারে আমরা দেখে নেব ফুড পিরামিড। টোটাল 3 টাইপস এখানে দেয়া হয়েছে ফুড পিরামিডের আন্ডারে। এক, পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ বায়োমাস, পিরামিড অফ এনার্জি। পিরামিড অফ নাম্বার মানে হলো যে আমাদের প্রডিউসার থেকে যখন ওটা হার্বিভোরসে যাচ্ছে এনার্জিটা, বা হার্বিভোরস থেকে যেটা কার্নিভোরে যাচ্ছে, তাদের যে সংখ্যা, তার উপরে বেস করে হচ্ছে আমাদের পিরামিড অফ নাম্বার। তারপরে দেখবো তার ভিতরে কতটা মাস আছে, তার উপরে বেস করে পিরামিড অফ বায়োমাস। এবারে একটা ট্রপিক লেভেল থেকে আরেকটা ট্রপিক লেভেলে কতটা এনার্জি যাচ্ছে, তার উপরে বেস করে পিরামিড অফ এনার্জি। কিন্তু তিনটে পিরামিডকেই যদি আমরা দেখি, এরা প্রত্যেকেই কি আপরাইট, মানে নিচে থেকে যত উপরের দিকে উঠেছে কি হয়েছে না, পিরামিডের মতো হয়ে গেছে, উপরটা ছুঁচ হয়ে গেছে। তো কেন হচ্ছে দেখি, বলছে এটা যদি ফার্স্ট পিরামিড দেখি, পিরামিড অফ নাম্বার 1500 ব্লেডস অফ গ্রাস, মানে আমাদের যে ঘাসের যে সরু সরু ব্লেড আছে সেটার পরিমাণ আছে 1500। তাহলে একে খাওয়ার জন্য গ্রাস ওভার আছে 29। কেন 29 দিলাম, 1500টা ব্লেডসকে খেতে গেলে 29 বেশি যদি গ্রাস ওভার থাকে, মানে এটা 30 হতে পারে, বাট এটা কখনোই 100 বা 500 হবে না। তার কারণ কি, এই ঘাসগুলোকে খেয়েই তো গ্রাস ওভারটা বেঁচে থাকবে। তাহলে একটা সার্টেন লেভেল পর্যন্ত কনজিউমারকে রাখতে হবে, যারা এই যখন প্রডিউসারদেরকে খাবে, এই প্রডিউসারগুলো ফার্দার নিজেদেরকে রিকভারি করে নেবে। যদি করতে না পারে, এত স্পিডে খাচ্ছে, নতুন করে কোনো প্রডিউসার ফর্ম করছে না, তখন তো পুরো ইকোসিস্টেমটা ড্যামেজ হয়ে যাবে। তাই 1500 ব্লেডস অফ গ্রাসকে যদি 29 গ্রাস ওভার খায়, দেখা গেল কিছু পরিমাণ ব্লেডস খেয়ে ফেললো, ওরা খেয়ে ডাইজেস্ট করে ফার্দার আবার খাওয়ার আগে ফের নতুন নতুন ব্লেডস কিন্তু ফর্ম করে যাবে। এবার এই 29 গ্রাস ওভারকে খাবার জন্য 8 ফ্রগস আছে। তাহলে যদি ফ্রগস এর পরিমাণ গ্রাস ওভারের থেকে বেশি হয়ে যেত, তাহলে কি হতো, দেখা গেল এখানে 20 ফ্রগস আছে, একবার করে খেত, পুরো গ্রাস ওভার শেষ হয়ে যেত এবং পরবর্তীকালে ফ্রগগুলো মারা যেত। সেই কারণে গ্রাস ওভারের থেকে ফ্রগের সংখ্যাটা কম। আবার ফ্রগকে যখন ঈগল খাচ্ছে, এখানে আমরা দিয়েছি একটা ফ্রগকে খেলো, আবার ততক্ষণে আরো ছোট ছোট ফ্রগের বাচ্চা হয়ে গেল বা তারা বড় হয়ে গেল। মানে আমি বলতে চাইছি, কোনো ইকোসিস্টেমে এইভাবেই এটা ডিস্ট্রিবিউশন থাকে, যে গ্রাস ওভার যখন গ্রাসকে খাবে, ও যেভাবেই খাক না কেন, যে গ্রাস কখনো পুরোপুরি জিরো হয়ে যাবে না। আবার ফ্রগ যখন গ্রাস ওভারকে খাবে, তখন এটা কখনোই হবে না যে গ্রাস ওভার জিরো হয়ে গেছে অথচ ফ্রগ এখনো আছে। বা যখন ঈগল থাকবে, তখন এমন হবে না যে সব ফ্রগ খেয়ে ফেলেছে অথচ ঈগলটার আর খাওয়ার মতো কিছু নেই। তার কারণ কি, ফুড ওয়েবে আমরা কি বলেছি, যে ঈগল যেমন ফ্রগও খায়, ঈগল তেমন র্যাটকেও খায়। তাহলে একটা একের ওপরে কি কানেক্টেড, ইন্টার কানেক্টেড ফুড চেন। তাহলে এর থেকে বুঝতে পারছি যে একদম যে বেস লেভেলে আছে, মানে যারা প্রডিউসার, তাদের সংখ্যাটা বেশি। তারপরে আছে গ্রাস ওভার, তার উপরে আছে ফ্রগ, একদম উপরে আছে সব থেকে কম যেটা আছে সেটা হচ্ছে কনজিউমার, যেটা ফাইনাল কনজিউমার বলছে, একদম শেষ পর্যায়ে। এর ফলে এটা পিরামিডের মতো নিয়েছে। এবার যদি মাস ভ্যালু দিয়ে দেখি, স্বাভাবিক এখানে যদি অনেক গ্রাস থাকে, তার মাস ভ্যালুটাও তো বেশি হবে। যদি আমরা দেখে নিই, লিভ আছে 1000 কেজি, মানে হচ্ছে আমাদের 10,000 কেজি। এবার তাকে গ্রাস ওভার খেলো, টোটাল যত গ্রাস ওভার আছে ওই জায়গাটায়, তাকে যদি ওয়েট করে দেখা যায় 750 কেজি। এটা 10,000 আর এটা হচ্ছে 750 কেজি। তারপরে কি, সেই 750 কেজি গ্রাস ওভারকে খাওয়ার জন্য ফ্রগ আছে কত, 100 কেজি। মানে টোটাল যতগুলো ফ্রগ আছে তার ওয়েট করলে দেখা যাবে 100 কেজি হচ্ছে। আবার এই ফ্রগকে যদি স্নেক খায়, টোটাল যতগুলো স্নেক আছে তার ওয়েট করলে দেখা যাবে 5 কেজি। এটা যদি উল্টো হতো, তার মানে লিফের থেকে গ্রাস ওভার বেশি হতো, তাহলে তো একটা সময় লিফ শেষ হয়ে যেত, গ্রাস ওভার গুলো সব নষ্ট হয়ে মারা যেত। সেরকম হয় না। তাই এই যে আমাদের পিরামিড অফ নাম্বার আর পিরামিড অফ বায়োমাস, এরা একে অপরের সাথে কি ডিপেন্ডেবল। যদি নাম্বার বেশি হয়, এর বায়োমাস বেশি হবে। এখানে যদি নাম্বার কম হয়, তাহলে এখানটায় কি হবে, বায়োমাসটা কম হবে। এবারে আসছি পিরামিড অফ এনার্জি। প্রডিউসারকে খেয়েছে হার্বিভোরস, হার্বিভোরসকে খেয়েছে কার্নিভোরস, কার্নিভোরসকে খেয়েছে সেকেন্ড কার্নিভোরস। তাহলে যখন এনার্জিটা ট্রান্সফরমেশন হচ্ছে, কত পার্সেন্ট যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রডিউসার, মানে এটা ফার্স্ট ট্রপিক লেভেল, এর কাছে ছিল 10 লাখ জুল।
এবারে সেই প্রডিউসারকে যখন হার্বিভোরস খাবে তখন অনলি যাবে 10% এনার্জি, 10 লাখ থেকে যাচ্ছে 1 লাখ, তাহলে 10 লাখ থেকে কত পার্সেন্ট গেল 1 লাখ। আবার হার্বিভোরস থেকে যখন কার্নিভোরসে যাচ্ছে তখন আবার 10%, তখন সেটা হয়ে গেল 10,000 জুল। আবার যখন কার্নিভোরস থেকে সেকেন্ড কার্নিভোরসে যাচ্ছে তখন আরো 10% যাবে, তখন হয়ে গেল 1000 জুল। তারপরে যত নিচে থেকে উপরের দিকে উঠবে এনার্জি ডিস্ট্রিবিউশনটা কিন্তু কমতে থাকবে, তাই এইটাকে বলা হয় 10% ল। তাহলে এটা কি, এটা হচ্ছে পিরামিড অফ এনার্জি। এটা নর্মালি আমাদের চারপাশে দেখি, তার উপর বেস করেই পিরামিড। কিন্তু কিছু ক্ষেত্রে কি হয়েছে, ইন সাম ইকোসিস্টেম such as tree ecosystem, sea ecosystem, desert ecosystem, pyramid of number is inverted because number of consumer is more than number of producer. তাই প্রডিউসারের থেকে যদি কনজিউমারের পরিমাণ বেশি হয় তাহলে স্বাভাবিক পিরামিডটা উল্টে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল সি ইকোসিস্টেম, সি ইকোসিস্টেমের যারা প্রডিউসার তারা হচ্ছে মাইক্রোস্কোপিক ছোট ছোট, তাদেরকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। এই প্ল্যাঙ্কটনের যে পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন তার থেকে কে, তারপরে হলো আমাদের জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটনকে খেলো কে, জু প্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটনকে খেলো স্মল ফিশ, স্মল ফিশকে খেলো লার্জ ফিশ। যদি এটা আমরা দেখি বায়োমাস হিসেবে, যদি দেখি যে একটা সার্টেন লেভেলে যত পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন আছে তার যে ওয়েট সেটা কিন্তু জু প্ল্যাঙ্কটনের থেকে কম হবে, জু প্ল্যাঙ্কটনের থেকে আবার স্মল ফিশের ওয়েট বেশি হবে, তার থেকে লার্জ ফিশের ওয়েট বেশি হবে, সাইজ অনেক বড় হয়ে গেল। এবারে কেন এরকম হচ্ছে, ফাইটোপ্ল্যাঙ্কটন এত স্পিডে নতুন করে ফর্ম হতে পারে, জু প্ল্যাঙ্কটন যতই ওকে খেতে থাকুক স্পিডে তার থেকে বেশি স্পিডে ফাইটোপ্ল্যাঙ্কটন ফর্ম করে যায়। তাই ফাইটোপ্ল্যাঙ্কটনের থেকে জু প্ল্যাঙ্কটন যদি আমরা বায়োমাস আকারে দেখি বেশি হয়। আবার যখন স্মল ফিশ জু প্ল্যাঙ্কটনকে খাচ্ছে, জু প্ল্যাঙ্কটন যে স্পিডে সে নতুন করে জু প্ল্যাঙ্কটন প্রডিউস করছে সেটা স্মল ফিশ যে স্পিডে জু প্ল্যাঙ্কটনকে খাচ্ছে তার থেকে বেশি। আবার লার্জ ফিশ যখন স্মল ফিশকে খেয়ে ফেলছে, আবার যখন খাবে তার আগেই অনেকগুলো স্মল ফিশ ফর্ম হয়ে যাবে। সেই কারণে এদের যদি সাইজ, মানে এদের যদি আমরা দেখি শেপ, তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন সব থেকে ছোট সাইজের হয়, তার থেকে জু প্ল্যাঙ্কটন একটু বড়, তার থেকে স্মল ফিশ একটু বড়, তার থেকে লার্জ ফিশ আরো বড়। তার মানে কি, কিন্তু যদি ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা দেখি তখন কিন্তু প্রচুর আছে, মানে জু প্ল্যাঙ্কটন চাইলে সমস্ত ফাইটোপ্ল্যাঙ্কটনকে একসঙ্গে খেয়ে শেষ করতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের সি ইকোসিস্টেমের একটা এক্সাম্পল আমি ড্র করে দেখালাম। আরেকটা হচ্ছে আছে আমাদের ফরেস্ট ইকোসিস্টেম, মানে ট্রি ইকোসিস্টেম, ফরেস্ট বললে ভুল হবে, এটা হচ্ছে আমাদের ট্রি ইকোসিস্টেম। এই যে ট্রি ইকোসিস্টেম, কোন একটা ইকোসিস্টেমে একটা গাছ আছে সেটা বিশাল বড়, কিন্তু একটা সিঙ্গেল ট্রি আছে, সেখানে দেখা গেল অনেকগুলো বার্ডস আছে, দেখা গেল 10 বার্ডস আছে, প্রত্যেকটা বার্ডসে প্যারাসাইট আছে তাদের গায়ে, তাহলে 10 বার্ডসে দেখা গেল 100 প্যারাসাইট আছে। আবার প্যারাসাইটের কাছে আছে হাইপার প্যারাসাইট, আরো বেশি প্যারাসাইট আছে। তার মানে যত দেখা যাচ্ছে একটা ট্রপিক লেভেল থেকে আরেকটা ট্রপিক লেভেলে যাওয়া যাচ্ছে তখন সংখ্যার পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। যেমন একটাই গাছ ছিল তাতে 10টা বার্ডস ছিল, 10 বার্ডস, এক একটা ইন্ডিভিজুয়াল বার্ডসে যদি 10 প্যারাসাইট থাকে তাহলে 100 প্যারাসাইট। তাহলে আবার প্যারাসাইটের ভিতরে যদি হাইপার প্যারাসাইট থাকে তার পরিমাণ আরো বেড়ে যাচ্ছে। তাহলে এই যে পিরামিড দুটো দেখানো হলো সি ইকোসিস্টেমের আর ট্রি ইকোসিস্টেমের, দুটো ক্ষেত্রেই কিন্তু এটা আমরা এখানে লিখে রেখেছিলাম ইনভার্টেড। তো এই হলো আমাদের পিরামিড, পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ বায়োমাস, পিরামিড অফ এনার্জি। আর এটা ইনভার্টেড পিরামিড, ওগুলো আপরাইট ছিল, সেটা সি ইকোসিস্টেমের জন্য, এটা ট্রি ইকোসিস্টেমের জন্য। এই পর্যন্ত দেখে নাও। এবারে আমরা দেখে নেব টাইপস অফ ইন্টারঅ্যাকশন, টাইপস অফ ইন্টারঅ্যাকশন বিটুইন অর্গানিজম। এটার মানে হচ্ছে যখন দুটো ডিফারেন্ট অর্গানিজম একসঙ্গে থাকবে এবং তারা একে অপরকে হেল্প করতে পারে আবার ক্ষতিও করতে পারে, তাহলে তাকে বলা হচ্ছে সিম্বায়োসিস। তাহলে এর মধ্যে ফার্স্ট আমরা যেটা দেখবো সিম্বায়োসিস, টু ডিফারেন্ট অর্গানিজমস অফ ডিফারেন্ট স্পিসিস লিভ টুগেদার, দিস ইন্টারঅ্যাকশন আর সামটাইমস বেনিফিশিয়াল এন্ড সামটাইমস হার্মফুল। কখনো বেনিফিশিয়াল হয় কখনো হার্মফুল হয়। বেনিফিশিয়ালের মধ্যে পড়ছে মিউচুয়ালিজম, দ্য ইন্টারঅ্যাকশন ইন হুইচ বোথ অর্গানিজমস আর বেনিফিটেড। এক্সাম্পল লাইকেন, অ্যালগি আর ফাঙ্গি দিয়ে ফর্ম করে। অ্যালগির কাজ হচ্ছে ফটোসিনথেসিস করে ফুড প্রোডাকশন করা এবং সেটা ফাঙ্গাসকে ট্রান্সফার করানো। ফাঙ্গি কি করছে, অ্যালগিকে শেল্টার দিচ্ছে, প্রোভাইড ওয়াটার অ্যান্ড মিনারেলস যাতেও ফটোসিনথেসিস করতে পারে। তাহলে অ্যালগি কি করছে, ইট ম্যানুফ্যাকচার্স ফুড অ্যান্ড
প্রোভাইড টু দ্য ফাঙ্গি, তাহলে ম্যানুফ্যাকচার ফুড করছে আর প্রোভাইড করছে ফাঙ্গিকে। ফাঙ্গাস প্রোভাইড ওয়াটার মিনারেলস অ্যান্ড শেল্টার টু দ্য অ্যালগি, তাহলে এটা একে অপরের উপর ডিপেন্ডেবল এবং একে অপরকে হেল্প করছে, তাই এটা কি মিউচুয়ালিজম। আরেকটা এক্সাম্পল যদি দেখে নিই, root nodules of leguminous plant such as pea have rhizobium bacteria, তাহলে ওই যে লেগুমিনাস প্ল্যান্ট যেমন পি, ওখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে, সে কি করছে, রাইজোবিয়াম কনভার্ট অ্যাটমসফেরিক নাইট্রোজেন ইনটু নাইট্রোজেনাস কম্পাউন্ড রিকোয়ার্ড বাই দ্য প্ল্যান্ট। আমাদের নেচারে বাতাসে যে ফ্রি নাইট্রোজেন গ্যাস আছে সেটাকে কখনোই প্ল্যান্ট ইউজ করতে পারে না, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সেটাকে কি করছে, নাইট্রোজেন কম্পাউন্ডে ট্রান্সফার করছে, তখন সেটা প্ল্যান্ট ইউজ করতে পারছে। প্ল্যান্ট গিভ শেল্টার অ্যান্ড নিউট্রিয়েন্টস টু দ্য রাইজোবিয়াম, তাই রাইজোবিয়ামকে সে তার নিউট্রিশন দিচ্ছে, শেল্টার দিচ্ছে। এর ফলে কি একে অপরের উপর ডিপেন্ড করে আছে। এটা যদি রুট হয়, এই সেই রুট নডিউল যেখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আমাদের অ্যাটমসফেরিক নাইট্রোজেনকে নাইট্রোজেনাস কম্পাউন্ডে ট্রান্সফার করেছে। তো এটাই হলো আমাদের সিম্বায়োসিসের মধ্যে মিউচুয়ালিজম। এই স্লাইডে আমরা দেখে নেব প্যারাসাইটিজম। প্যারাসাইটিজম কি? ইন প্যারাসাইটিক ইন্টারাকশন between two organisms of different species lives on or inside the organism। প্যারাসাইটিজমের ক্ষেত্রে দুটো অর্গানিজমের মধ্যে একটা অর্গানিজম আরেকটা অর্গানিজমের বডিতে থাকবে, নয় সেটা ভিতরে থাকবে নয় বাইরে থাকবে। যদি ভিতরে থাকে তখন তাকে বলা হবে এন্ডো প্যারাসাইট, যদি বাইরে থাকে তাকে বলা হবে একটো প্যারাসাইট। যার বডিতে আছে তাকে বলা হচ্ছে হোস্ট, আর যে আছে তাকে বলা হচ্ছে প্যারাসাইট। এই ক্ষেত্রে কি হয়, প্যারাসাইটটা সবসময় বেনিফিশিয়াল হয়, আর যে হোস্টের কিন্তু ক্ষতি হয়। তাহলে কি লিখছে, কল্ড হোস্ট অ্যান্ড ড্রাইভ নিউট্রিশন ফ্রম ইট। ইন দিস ইন্টারাকশন প্যারাসাইট ইজ অলওয়েজ বেনিফিটেড হোয়াইল হোস্ট ইজ অলওয়েজ হার্ম, মানে হোস্টের ক্ষতি হয়। তাহলে যখন দুটো ডিফারেন্ট স্পিসিস একসঙ্গে আছে, একজন আরেকজনের বডির ভিতরে আছে, যদি ভিতরে থাকে এন্ডো, যদি বডির বাইরে থাকে একটো প্যারাসাইট, প্যারাসাইটের সবসময় লাভ হয়, তারা বেনিফিটেড। কিন্তু যার বডিতে আছে সে অলওয়েজ কি হচ্ছে, হার্ম হচ্ছে। যদি এক্সাম্পল দেখতে পাওয়া যায়, প্যারাসাইটিক প্ল্যান্ট কাসকিউটর ডডার প্ল্যান্ট কমনলি কল অ্যামারবেল। তাহলে এই যে প্ল্যান্ট আছে এটা লতানে গাছের মতো, যে কোনো লম্বা গাছকে ঘিরে উপরে উঠে পড়ে এবং তার থেকে নিউট্রিশন নিয়ে নেয়। ইট হ্যাজ ইয়েলো থ্রেড লাইক স্টেমস টু ক্লাইম ওভার স্টেম এন্ড ব্রাঞ্চেস অফ আদার প্ল্যান্ট। ইভেন এর যে রুট আছে সেটাও কিন্তু আমাদের প্যারাসাইটিক। দ্য প্যারাসাইটিক রুটস কল্ড হস্টোরিয়া পিয়ার্স দ্য হোস্ট বডি ফর ড্রয়িং নিউট্রিশন। তাহলে একটা হোস্ট প্ল্যান্টের বডি থেকে এই প্ল্যান্ট পুরো নিউট্রিশনটা নিয়ে নিচ্ছে। আরও এক্সাম্পল আছে, আমাদের যে মাথায় উকুন হয়, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ওয়ান টাইপ অফ কি একটো প্যারাসাইট। এছাড়া আরেকটা ইন্টারঅ্যাকশন আছে যেটাকে বলা হচ্ছে আমাদের প্রিডেশন, সেটা এখানে আর দিচ্ছি না, খুব ইজি ব্যাপার। একজন আরেকজনকে শিকার করে খেয়ে ফেলবে, যে খেয়ে নেবে তার লাভ হলো, মানে যে অ্যাটাক করলো সে প্রিডেটর, আর যে মারা গেল তার তো লোকসান হয়ে গেল। তো ওইটা বইতে আছে, সেটা আমি আর দিচ্ছি না। যেটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল প্যারাসাইটিজম, এর আগে আমরা দেখে নিয়েছি মিউচুয়ালিজম। এই স্লাইডে আমরা দেখে নেব অ্যাবায়োটিক কম্পোনেন্ট। তাহলে অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে আছে সানলাইট, টেম্পারেচার, উইন্ড, সয়েল, ওয়াটার। সানলাইট ছাড়া তো ফটোসিনথেসিস হবে না। আমাদের সানলাইট আমাদের যে আর্থ তার একটা টেম্পারেচারকে কন্ট্রোল করে, এর ফলে কি আমরা বেঁচে আছি। সানলাইট ছাড়া প্ল্যান্ট যদি ফটোসিনথেসিস না করে তাহলে আমরা ফুড না পেলে মারা যাব। টেম্পারেচার, তাই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট ফরেস্ট আছে, ডিফারেন্ট ফরেস্ট থেকে আমরা ডিফারেন্ট ফুড পাই। সো টেম্পারেচার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। উইন্ড কি করে, উইন্ড পলিনেশনে হেল্প করে। তারপরে উইন্ড হচ্ছে আমাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন স্পিডে যাচ্ছে তখন সেই জায়গার অ্যাটমসফিয়ার চেঞ্জ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর কিছু সয়েল থেকেই একটা প্ল্যান্ট নিউট্রিশন পায় এবং ধীরে ধীরে সে বড় হয়, সেই প্ল্যান্ট পরবর্তীকালে আমাদেরকে হেল্প করে। প্ল্যান্ট থেকে অনেক রকমের নিউট্রিশন প্ল্যান্ট যখন নিচ্ছে সেটা যখন ফুডে ট্রান্সফার হচ্ছে, আমরা সেই ফুড খাচ্ছি। আর কি আছে, ওয়াটার। উইদাউট ওয়াটার তো লাইফ ইজ নট পসিবল। জার্মিনেশন থেকে শুরু করে সেল ডিভিশন থেকে স্টার্ট করে যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে, শুধু প্ল্যান্ট নয়, অলসো অ্যানিমেল, যে কোনো লিভিং অর্গানিজমের ক্ষেত্রে ওয়াটারটা ইম্পর্টেন্ট। তার কারণ ওয়াটার আমাদের সেলের সাইটোপ্লাজমে গেল, সেখানে মেটাবলিক রিয়াকশনগুলো হয়, তাহলে ওয়াটার ছাড়া পসিবল নয়। এগুলো জাস্ট রিডিং মেরে দেখে নেবে যে সানলাইট, টেম্পারেচার, উইন্ড, সয়েল, ওয়াটার কিভাবে আমাদের হেল্প করছে। এবারে ডিফারেন্ট বইতে এই যে ফরেস্ট ইকোসিস্টেম নানান রকমের একটা করে এক্সাম্পল দেওয়া আছে। আমরা এখানে বেসিকটা দেখে নেবো, আর কিভাবে পড়তে হবে সেটা আমি বলে দেবো। যার যে বই আছে সেখান থেকে তোমরা সেইভাবে দেখে নেবে।
আমি একটা ওভারঅল দেখছি যে ফরেস্ট ইকোসিস্টেম, এটা পার্টিকুলার কোনো ইকোসিস্টেম নয়, একটা ফরেস্ট ইকোসিস্টেম। একটা ফরেস্টে কি থাকে, অ্যাবায়োটিক কম্পোনেন্ট থাকে, বায়োটিক কম্পোনেন্টও থাকে। অ্যাবায়োটিকের মধ্যে রেনফল আছে, টেম্পারেচার আছে, উইন্ড আছে, কতটা সানলাইট পড়ছে। ডিফারেন্ট ফরেস্টে রেনফল ডিফারেন্ট, টেম্পারেচার ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট, যেখানে শীতকাল সেখানে এক রকমের ফরেস্ট, যেখানে গরমকাল সেখানে একরকম, ডেজার্টে একরকম। তার মানে এই যে আমাদের অ্যাবায়োটিক কম্পোনেন্টগুলো, এইগুলো তোমরা দেখে নেবে। এবারে হচ্ছে বায়োটিক কম্পোনেন্টের মধ্যে প্রডিউসার, হার্বিভোরস, প্রাইমারি কার্নিভোর, সেকেন্ডারি কার্নিভোর, এইভাবে তোমরা লিস্ট করবে। এখানে ওভারঅল একটা আমি এক্সাম্পল হিসাবে দেখিয়েছি, তোমাদের বইতে যেগুলো আছে সেখানে দেখে নেবে। ওখান থেকে কোশ্চেন আসে, কি কোশ্চেন আসে, যে প্রডিউসার মানে ওই ফরেস্টে কি কি প্ল্যান্ট দেখতে পাওয়া যায়। আমি আমার মতো দিয়েছি শাল, টেক, পাইন, ডিওডর, এগুলো লম্বা লম্বা গাছ, কিন্তু মাটিটাকে কভার করে আছে কি গ্রাসেস, বুশেস, শার্ট, ছোট ছোট গাছ। তো তোমরা দেখে নেবে যে ফরেস্ট সম্পর্কে তোমরা পড়ছো বইতে, প্রডিউসার কি কি আছে, এক্সাম্পল জানতে চায় যে এই ফরেস্টে কি কি প্ল্যান্ট পাওয়া যায় বা প্রডিউসারের কটা নাম লেখো। তারপরে হচ্ছে হার্বিভোরস, ওই প্রডিউসারদেরকে কে খাচ্ছে, ইনসেক্ট, ডিয়ার, পিজিয়ন, প্যারট, আমি এখানে নামগুলো দিয়েছি। প্রাইমারি কার্নিভোর, ফক্স, উলফ, জ্যাকেল, লিজার্ড, স্নেক। সেকেন্ডারি কার্নিভোর, লায়ন, টাইগার, হক, ইগল, এগুলো সব দেওয়া আছে আমাদের। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যখন কোনো একটা ফরেস্ট পড়বো, মানে যাদের বইতে দেওয়া, বিশেষ করে সেলিনার বইতে ভালো করে দেওয়া আছে, সৃজনের বইতে আছে, এস চাঁদের বইতে মোটামুটি ওভারঅল একটা আইডিয়া দেওয়া আছে, যে সেইভাবে তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে যে কোন ফরেস্টে কতটা বৃষ্টি হয়, রেন ফরেস্ট কি, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নেবে। আর কি বলছে, দুটো টার্ম তোমরা পাবে, সেটা হচ্ছে ফ্লোরা আর হচ্ছে ফনা। ফ্লোরা মানে হচ্ছে প্ল্যান্টের কথা বলছে, আর ফনা মানে হচ্ছে অ্যানিমেলের কথা বলছে, যে ওই ফরেস্টে কি কি ফ্লোরা আছে, ওই ফরেস্টে কি কি ফনা আছে। তো ডিফারেন্ট টাইপস অফ ফরেস্ট তো আমাদের ইন্ডিয়াতে আছে, সেই অনুযায়ী বইগুলো তাদের মতো করে রিপ্রেজেন্ট করেছে। তো ওভারঅল এই স্লাইডে আমরা অ্যাবায়োটিক কম্পোনেন্ট আর ফরেস্ট ইকোসিস্টেমের একটা বেসিক দেখে নিলাম, যে কিভাবে আমরা ফরেস্টটাকে মুখস্থ করব। সেটা হচ্ছে ফ্লোরা কি আছে, ফনা কি আছে, কতটা বৃষ্টিপাত হয় মানে রেনফল হয়, টেম্পারেচার কি থাকে, আর কি কি থাকে মানে প্ল্যান্ট আর অ্যানিমেল করে, এইটা করলেই হয়ে যাবে। তাহলে ওভারঅল যে চ্যাপ্টারটা আমাদের চলছিল ক্লাস 8-এর ইকোসিস্টেম, সেটা এখানেই শেষ হলো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ফার্স্ট টাইম দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ এই চ্যাপ্টারটা হয়তো অন্য কোনো ফ্রেন্ডের কাজে লেগে গেল, তাই তোমরা একটু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।